তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন পরে আসলে আমি একটা ভিডিওতে যাচ্ছি। অনেকেই অনলাইনে দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, যারা প্রবাসী আছেন তাদের জন্য অনেক দিন পরে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিনই আমি আসলে ভিডিওতে আসতে পারি না। তো দেখেন, আমরা অনেকে এখানে উপস্থিত আছি না? আমাদের সবার উদ্দেশ্য কি? বিদেশে যাব নাকি? আসলে বিদেশে যাওয়ার ক্ষেত্রে, যে একটু আগে আমার কাছে এক ছাত্র আসছিল বিদেশ যাবে, নরমালি হয় কি আমাদের জন্য বিদেশ মানে কি জানেন? আমরা আছি কোথায়? বাংলাদেশ, আর বাইরে যা আছে সব বিদেশ। আমারও মানে ম্যাক্সিমাম মানুষেরই এই ধরনের টেন্ডেন্সি থাকে। যখন আমরা বহির্বিশ্ব সম্পর্কে ধারণা নেই বা বিদেশে কাজের জন্য যাই, কেন যাই বলেন তো? কারণ হচ্ছে আমরা আমাদের চাহিদা অনুযায়ী কাজ বা কর্ম বাংলাদেশে ব্যবস্থা করতে পারতেছি না। যদিও কেউ কোনো কিছু করি সেটারও স্টেবিলিটি নাই। স্টেবিলিটি কিরকম? যে আমি যে মাসে টাকা ইনকাম করি এই টাকাগুলো আসলে আমি রাখতে পারি না, না হইলে আমার একটা সময় না একটা সময় যায় দেখা যায় আমার আসলে সংসারে শান্তি ফিরতেছে না। তখন আমরা কি করি? বিদেশে চলে যাব। বিদেশে কি যার টাকা নাই সে কি বিদেশ যাইতে পারে? বিদেশ যেতে কি লাগে? বিনিয়োগ করতে হয়। বিদেশে কি করতে হয়? আমি সৌদি আরব যাই, দুবাই যাই, ওমান যাই, কাতার যাই, আফ্রিকা যাই, আমেরিকা যাই, আমার কি লাগবে? টাকা লাগবে। দেখেন, একজন প্রবাসীর বিদেশে যাওয়ার প্রথম স্টেজ হচ্ছে সে কি করবে? একটা পাসপোর্ট করবে। দ্বিতীয়ত হচ্ছে যখন পাসপোর্ট হইলো যে আমি যে বিদেশে যেতে চাই, তাহলে আমি কোন দেশে যাব, আমার তো একটা দেশ সিলেকশন করতে হবে যে এই দেশে আমি যাইতে চাই। এখন আমরা যেটা চাই সেই অনুপাতে আমাদের ক্যাপাসিটি বা যোগ্যতা আছে কিনা সেটা আমাদের মেজারমেন্ট করতে হবে না? এখন আমার পকেটে টাকা আছে 3 লাখ, বিষয়টা বুঝছেন? আমি কোনো কাজ জানি না, ভাষা জানি না, আমার পড়াশোনা নাই, আমি কি আমেরিকা যাইতে পারবো? তার মানে কি খালি দেশের বাইরে যে খালি বিদেশ এই চিন্তা থেকে আমাদের বাইরে আসতে হচ্ছে, বাইরে চলে আসতে হচ্ছে না, যে আমাদের বিভিন্ন দেশ সম্পর্কে ধারণা রাখতে হচ্ছে। এখন দেখেন, আমরা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় মধ্যপ্রাচ্যে। এখন বর্তমানে কোন দেশে হচ্ছে? সৌদি আরব। সৌদি আরবে সবচেয়ে বেশি লোক যাচ্ছে। সৌদি আরবে যারা যাবেন একটু হাত তোলেন, দেখেন ক্যামেরায়, দেখেন ক্যামেরায় দেখান। তাহলে সৌদি, আমরা সবাই দেখি একটু পিছনে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবে যারা যাচ্ছে তাদের সংখ্যা সবচেয়ে বেশি। হাত নামান। দেখেন, তাহলে সৌদি আরব আমরা কেন যাচ্ছি এত মানুষ? কারণ কি? সৌদি আরবের বাইরে যত দেশ আছে সব দেশ সহজে ভিসা আমাদের দিচ্ছে না। সৌদি আরব যে আমরা যাচ্ছি, তাহলে সৌদি আরব গেলেই কি আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে? দেখেন, এখনো যদি আপনি খোঁজ নেন, সৌদি আরবে অনেক মানুষ যে বসে আছে, দেশ থেকে খাবার নিয়ে খাচ্ছে বা টাকা নিয়ে খাচ্ছে, আছে না এরকম? আচ্ছা, তার মানে কি আমরা যাওয়া বন্ধ করে দিব? না। আসলে বহির্বিশ্বে তারাই বসে আছে যাদের কাজ করার ক্যাপাসিটি কম। বিশেষ করে কিরকম দেখেন, বাংলাদেশ থেকে যারা এখন বিদেশে যাচ্ছে তাদের ম্যাক্সিমাম মানুষ হলো শিক্ষিত। এখানেও যদি আমরা বাছাই করি এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, ডিগ্রি পাস অনেকে আছে না? যখন আমরা শিক্ষিত হয়ে যাই তখন আমাদের সব কাজ চলে না, আমাদের সব কাজ পছন্দ হয় না, আমাদের ডিমান্ডেবল কাজ দরকার হয়। কিন্তু মূলত আমার পড়াশোনা, আমার সার্টিফিকেট, আমার এসএসসির সার্টিফিকেট, আমার ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, আমার ডিগ্রির সার্টিফিকেট কি কোনোভাবে আমাকে কোয়ালিফাইড করে যে এই সার্টিফিকেট থাকলে সে এই কাজ জানে? বোঝা যাবে? একজন মাস্টার ডিগ্রি পাশের সার্টিফিকেট দিল, তাকে দেখে কি আপনি বুঝতে পারবেন যে আমি কনফার্ম শুধু সার্টিফিকেট দেখেই যে তাকে দিয়ে আমি এই কাজ করাইতে পারবো? বোঝা যাবে? তার মানে কি এই সার্টিফিকেটের কোনো কাজের আউটপুটের কোনো ফ্রেমওয়ার্ক নাই যে এই কাজ সে করতে পারবে। তাহলে দেখেন, সৌদি সরকার কি করলো? এই যে যারা বসে আছে বিদেশে, যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? যদি আপনার প্রতিবেশী একজন বা 5 জন যে এসে বিদেশে বিপদে পড়ে, টাকা পয়সা ইনকাম না করতে পারে, তাহলে কি আপনার ডিমোটিভেটেড হয়ে যাবেন না? আমরা ছোটবেলা থেকে মোটিভেটেড হই কিভাবে জানেন? আমরা গ্রামে দেখি রহিম, করিম হঠাৎ করে বিদেশে যায় বাড়ি বিল্ডিং দিতেছে, বিশাল গরম, যখন দেশে আসে সেন্টের বাসনা, অস্থির অবস্থা, তখন আমাদের মনের মধ্যে আশার সঞ্চার হয় যে বিদেশে গেলে টাকা ইনকাম করতে পারবো, আমিও ওইরকম সেন্টের বাসনা নিয়ে
এলাকায় ঘুরে বেড়াইতে পারবো। কিন্তু মূলত ওই যে রহিম করিম তারা কিন্তু একদিনেই তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করে নাই। যদি তাদের সাথে আপনি কথা বলেন, কাউন্সিলিং করেন, মিশেন, তখন সেই লোকটাও বলবে যে তার জীবনে কত কষ্ট ছিল। আসলে আমরা দেখেন, আমরা এই যে আমরা সবাই এখানে এতগুলো মানুষ আছি না, আমরা কষ্ট দেখলে, দুঃখ দেখলে, অনেক প্রবাসী আমাকে ফোন দেয়, ইমোতে দেয়, মেসেঞ্জারে দেয়, তাদের দুঃখের কথা বলার জন্য। তারা কাজ পাচ্ছে না, তাদের সমস্যা হচ্ছে না এরকম, তখন তারা হতাশ হয়ে যায়। দেখবেন একজন মানুষ যদি হতাশ থাকে তাহলে কি তার উদ্ধার হওয়ার কোনো রাস্তা থাকে? তখন সেই রাস্তাটাও বন্ধ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের ভিতরের যে ডিমোটিভেটেড হওয়ার যন্ত্র, এটা কেন কাজ করে জানেন? কারণ আমাদের দক্ষতা নাই, আমরা কোনো কাজ করতে জানি না। কাজ করতে জানলেও আমরা ভাষাটা জানি না। যখন আমাদের মধ্যে অযোগ্যতা গ্রো করে কিন্তু এক্সপেকটেশন বাড়তে থাকে, মানে আমার চাহিদা অনেক বেশি, যোগ্যতা খুবই কম, তখন এখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে না? এই ইমব্যালেন্সের কারণে আমাদের মনের মধ্যে কি হয়েছে? জ্বর উঠে গেছে। জ্বর উঠে না? অনেকেই কান্নাকাটি করে। কোনোভাবে আমরা ডিমোটিভেটেড হব না। দেখেন আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম সবাইকে আমরা পুরুষ মানুষ না? দেখেন পুরুষ মানুষের জীবনে বিপদ, দুঃখ, কষ্ট এগুলো থাকবেই। এমন কোন মানুষ আপনি দেখছেন যার জীবনে কোনো দুঃখ নাই? আছে? সম্ভব না। দুঃখ আমাদের জীবনে কেন আসে? দুঃখ আসে আমাদেরকে শক্তিশালী করার জন্য, কিন্তু আমরা কি হই? দুর্বল হয়ে যাই। কিন্তু আল্লাহ দিছে কি কারণে? শক্তিশালী করার কারণে। দেখেন একটা বাচ্চা যখন শিশু জন্মগ্রহণ করে, সে কি কোনোভাবে এই বাইরের তাপমাত্রা, বাইরের পরিবেশ, কারোর আঘাত সহ্য করার মতো সক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে না? সে একেবারে নিষ্পাপ, একেবারেই নরক। যেমন একটা ক্ষুদ্র বীজ থেকে যখন একটা গাছ বা চারা জন্মগ্রহণ করা শুরু করে, অঙ্কুরোদ্গমিত হয়, হালকা একটু বড় হয়েছে, তখন ওই অবস্থায় কি সে অনেক বেশি লোড নিতে পারবে? তার উপর দিয়ে কি ট্রাক চলে যেতে পারবে? বা সে কি অনেক বেশি ঝড় নিতে পারবে? না। সে কি করে? আস্তে আস্তে বড় হইতে থাকে, রৌদ্রের তাপ নেয়, তারপরে বাতাস নেয়, বা বিভিন্ন ভাবে প্রতিকূলতার মধ্যে দিয়ে যায়, তাই না? তাহলে মানুষের জীবনেও একইভাবে বিভিন্ন ধরনের প্রতিকূলতা আসবে না এই ধরনের কথা আমরা বলতে পারি না। আপনার মামা পাঠাইকো, খালু পাঠাইকো, এজেন্সি পাঠাইকো, যেই পাঠাইকো, আপনাদের জীবনে প্রবলেম আসতেই পারে। এখন সেইটাকে মোকাবেলা করার মতো যদি আমার ক্যাপাসিটি থাকে, তাহলে কি আমার ভয় থাকবে? আমার বাড়িতে যখন বিল্ডিং থাকে, দেখেন আমরা সবাই গ্রামের মানুষ, সহজ মানুষ, সরল মানুষ। আমাদের গ্রামে এক সময় খড়কুটো দিয়ে ঘর বানাইতো না? তারপরে কি আসলো? টিনের ঘর, কিন্তু মাটি কাঁচা। তারপরে কি এলো? সিমেন্টের খুঁটি, না হলে সিমেন্ট দিয়ে পুরো ওয়াল করে উঠাইতেছে। বিভিন্ন ধরনের স্ট্রাকচার এখন তৈরি হচ্ছে। যখন খড়কুটো দিয়ে ঘর বানাইতো, ঝড় আসলে কি হইতো? ঝড় আসলে সবাই খালি আল্লাহ আল্লাহ করতো, আল্লাহ আল্লাহ করতো, আর হলো মানে বিভিন্ন দোয়া করতো না? যখন তার ঘরটা বিল্ডিং হয়ে গেছে বা স্ট্রাকচার শক্তিশালী হয়ে গেছে, তাহলে কি তার ঝড় আসলে ভয় লাগে? ভয় লাগে? তার আর ভয় লাগে না। যার ঘর কাঁচা আছে তার ভয় লাগে, যার ঘর পাকা হয়ে গেছে সে আর ভয় পায় না। তারপরেও তার ঝুঁকি আসতে পারে, আসলেও তার প্রতিকূলতার উপরে বা তার যে স্ট্রেংথ সেটা বাইরে যায়। দেখেন আমরাও একইভাবে যখন বিদেশে যাচ্ছি, আমাদের ঘরটা একবারে কাঁচা, আমাদের কোনো বেসমেন্ট নাই, আমাদের ট্রেনিং নাই, আমাদের ভাষা শেখা নাই, শুধু টাকা আছে। সে টাকার উপরে একজন মানুষকে আমরা ধরছি, সে আমাদের বিদেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সে পাঠিয়ে দিলেই কি সে আমাকে সফলতার রাস্তা দেখাই দিছে? এটা কি কোনোভাবে সম্ভব? পৃথিবীতে কেউ কারোর কাজ করে দিতে পারতো না, কারোর ভাগ্য কেউ পরিবর্তন করে দিতে পারতো না যদি সে নিজে না চায়। আমি চাইলেই একমাত্র আমার ভাগ্য পরিবর্তন হইতে পারে। আমার বাবা মা চাইলেই হবে তা হবে না, তবে তারা দোয়া করলে আমি যদি কর্ম করি সেটা সহজ হবে, সম্ভব হবে। আচ্ছা দেখেন, এই যে সৌদি আরবে এত মানুষ যাচ্ছে, বিভিন্ন দেশে এত মানুষ যাচ্ছে, কিন্তু দিন শেষে ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না। এর কারণটা কি? কে বলতে পারেন? এর কারণটা হচ্ছে শিক্ষা না, এর কারণটা হচ্ছে তার মধ্যে
বিনয় নাই, মানে কি ব্যবহার ভালো না, তার মধ্যে নলেজ নাই, মানে তার মধ্যে কোনো জ্ঞান নাই, যে কোনো বিষয়ে হোক তার মধ্যে স্কিল নাই, দক্ষতা নাই। আমি যদি আজকে ড্রাইভিং এর কাজ জানতাম, আমি যদি আজকে ইলেকট্রিক্যালের কাজ জানতাম, আমি যদি ফ্রিজের কাজ জানতাম, বা আমি এসির কাজ জানতাম, বা যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম করে টাকা ইনকাম করা যায়, কোনো দক্ষতা আছে এরকম কোনো কিছু যদি আমার জানা থাকতো, তখন বিদেশে গেলেও আমার ভয় থাকতো অনেক কম। কারণ কি দেখেন, আমরা ওই কাজই করতে পারি, ওই কাজই আমাদের দিয়ে করানো হয় যে কাজটা সবাই করতে পারবে। সবাই কিরকম? রিক্সা চালানোর কথা কোন, রিক্সা দেহে দেহে মোটামুটি 2 দিনে শেখা সম্ভব না? 2 দিন চালাইবেন সম্ভব, কারণ বাইসাইকেল চালাইতে পারেন, মোটরসাইকেল চালাইতে পারেন, রিক্সা চালাইতে পারবেন, অটো চালাইতে পারবেন। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি কথা বলি, মাটি কাটার কাজ, ধান কাটার কাজ, এই যে এই কাজগুলো মূলত দেখলেই করা যায়। শরীরে শক্তি থাকলে হবে। আমার শরীরে শক্তি আছে, আমি 2 দিন দেখছি, তারপরে আমি পারবো। খালি তাই না, আমি দেখছি সাথে সাথে আমি করতে পারবো, হয়তো বা খুব পারফেক্টলি করতে পারবো না। কি সত্যি কথা না? ধান কাটা আমি দেখছি, হয়তোবা আমার শরীরে শক্তি আছে, আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, হয়তোবা বাপে কোনোদিন কাটাই নাই, কাটপেন নিয়ে গেলে হয়তোবা আমি আস্তে আস্তে কাইটা দিতে পারবো। কিন্তু পৃথিবীর সব কাজ কি আমরা এইভাবে করতে পারবো? না। তাহলে যে কাজগুলো দেই হেই করা যায় না, লং টাইম সময় নিয়ে শিখতে হয়, সেটাই আমাদের এক্সট্রা দক্ষতা, এবং এই দক্ষতাটার দামই বেশি, এটা সবাই করতে পারে না। একটা ঘটনা বলি, আপনারা সবাই শুনছেন যে একটা জাহাজ হঠাৎ করে নষ্ট হয়েছে, বিভিন্ন ইঞ্জিনিয়ার, আমি বাস্তব উদাহরণ দিই, এটা তো গল্প হয়ে যায়। আমার গাড়ি হঠাৎ করেই যাইতেছি হচ্ছে আপনার ময়মনসিংহ, হঠাৎ করে গাড়ি নষ্ট, গাড়ি রানিং অবস্থায় যাচ্ছে। কিরকম ঘটনাটা ঘটলো দেখেন, আল্লাহর কি অলৌকিক খেলা। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত রাস্তা কিন্তু একবার স্মুথ রাস্তা, গাড়ি 70, 80, 90, 100 কিলোমিটার বেগে চলে না? আচ্ছা, আমার গাড়িটা 70-এর উপরে, 80-85 চালাইতেছি, রাস্তার পাশ দিয়ে কিন্তু সাইড রাস্তা আছে না, যে এই যে লম্বা রাস্তাটা, এই লম্বা রাস্তার মধ্যে চিকন ছোট ছোট রাস্তা যায় উঠে। আমাদের দেশে দেখবেন, বিভিন্ন দেশে গাড়ি কোন, বিভিন্ন টেকনোলজি কোন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এগুলা বিশ্লেষণ করে আরো আধুনিক টেকনোলজি তৈরি করে। আর বাংলাদেশে কি করছে, যে লেগুনা চিনেন না? লেগুনা, আর একটা কি নাম আছে, বটবডি। আচ্ছা, এই যে বটবডি, এটা 20 বছর আগে যেরকম ছিল এখনো এরকমই আছে। আমরা হলো এমন আবিষ্কারক, বিমান একজন দিয়ে একটা টুকস করে একটু খালি আকাশে উড়ে, এতেই তারা সারা দেশ বইরে মিডিয়ার অস্থির করে ফেলায়। আসলে আমরা যে একটা প্রতিবন্ধী জাতি, এর সাথে বড় প্রমাণ কি আর আছে? আমরা পুরাই প্রতিবন্ধী, আমরা কিছুই পারি না। এই প্রতিবন্ধী পুলাই যদি কিছু এটা কইরাই না দেয়, এতে আমরা বিশাল খুশি। কারণ আমাদের এই সেক্টরে কোনো বিনিয়োগ নাই, চেষ্টা নাই, তো মানুষ কিভাবে করবে, তাই না বিষয়টা? ওই ভটভটি যদি ওই রকমই থাকে, কিন্তু বহির্বিশ্বে কি এরকম হয়েছে? ওই সব দেশে যদি 20 বছর আগে ভটভটি বানায়, এখন ওই ভটভটি বিশাল বড় গাড়ি হয়ে গেছে, তার টেকনোলজি অনেক আপডেট হয়ে গেছে। আর আমাকে কি আছে, একই ভাবে চলছে। সত্যি কথা না? আচ্ছা, যাচ্ছি, হঠাৎ করেই ওই বাই রোড থেকে যে ওই বটবটি গুলো আসে না, সামনে পাওয়ার টিলার থাকে আর পিছনে হলো ইটের বোঝা থাকে। ওরা কি করে, এই গাড়িগুলো কেন আগের মতো আছে বললাম, এগুলোর ব্রেকিং সিস্টেম খুব দুর্বল, ব্রেকিং সিস্টেম খুবই দুর্বল, মেকানিক্যাল সিস্টেম। যে কোনো সময় ঢালু রাস্তায় ব্রেক করলে ব্রেক মানে না, তখন কি অনেক ঢালু রাস্তায় এলো এক টানে উঠে যেতে পারবে, আর না হইলে আর উঠতে পারবে না। তোর ওই চিকন রাস্তা যদি ঢালু হয়, তাহলে মেইন রাস্তায় ওঠার সময় কি করবে, ও এক টানে সামনে কি আছে না আছে ও দেখবেন। অনেক সময় ওই একজন হেল্পার এসে সামনে এসে খাড়ায়, আর হেল্পার না থাকলে তাও দাঁড়ায় না। তো আমার গাড়ি 80 কিলোমিটার বেগে চলছে, হঠাৎ করে ওইরকম একটা ট্রলি মেইন রোডে ঢুকাই দিছে। তাহলে যদি সংঘর্ষ হয় তাহলে কি হবে, নগদ ডেট। আল্লাহরে কি লীলা খেলা, একবারে ছয়ে গেল গা, আমি বাতাস বুঝতে পারলাম। পার হয়ে যায় সেটা 10 কিলোমিটার চালাইলাম। আমার গাড়ি এলপিজি করা ছিল, তো এলপিজি সুন্দর আছে আমি জানি, ফিল আপ করা ছিল। পরবর্তীতে কি হলো, হঠাৎ করেই এলপিজিতে সিগন্যাল দিচ্ছে যে এলপিজি নাই। আমার স্ট্যাটিস্টিক্স বলতেছে থাকার কথা। পরে একটা পাম্পে ঢুকাইলাম, এই শম্ভুগঞ্জের 2 কিলোমিটার আগে ডান সাইডে একটা এলপিজি স্টেশন আছে। ঢুকানোর পরে গাড়িটা বন্ধ হয়ে গেল। গাড়ি কি হয়েছে,
বন্ধ হয়ে গেছে। এই গাড়ি কোনোভাবেই স্টার্ট হয় না। আমি যাচ্ছিলাম হলো ইন্ডিয়ান এম্বাসিতে ভিসা জমা দেওয়ার জন্য, তো কোনোভাবেই স্টার্ট করতে পারি না, স্টার্ট হয় না। পরে ওই গাড়ি ওই পাম্পে রাইহা ওরে বইলে আমরা একটা অটো নিয়ে গেছি গা। পরে জমা টমা দিয়ে আইসি 2টা বাজে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিস্ত্রি ফোন দিলাম, অফিস থেকে আরো 2জন কলিগরে ফোন দিলাম, তারা গেল, কোনোভাবেই স্টার্ট হয় না। ওই গাড়ি টাইনে নিয়ে এলাম, রানিং গাড়ি কিন্তু, টাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পুরা শেরপুর জেলার যত ইলেকট্রিক মিস্ত্রি আছে, যত মিস্ত্রি আছে সব মানে আমার গ্যারেজ আইনা দেখাইছি। দিন বইরা দেখে, রাত বইরা দেখে, কাটে ছিঁড়ে ওরে ছেড়ে দিছি, তুই তোর মতো রিসার্চ করতে থাক। সব ফেল। মাইমিসিং দেখাইছি, সব ফেল। মাইমিসিং থেকে হায়ার করে নিয়ে এসেছি, হার রাত বেড়ে করছে, কোনো কাজ করতে পারে নাই। প্রতি রাত্রে 5,000 টাকা করে বিল দিছি, কোনোভাবেই ঠিক হইলো না। পরে ওই গাড়ি কি করলাম, ট্রাক আছে না, যে ট্রাক গুলাই হচ্ছে আপনার ধাক্কায় ওঠানো যায়, ওটাকে কি কয় লেডার না কি বলে, তো ওই ডিরেটা ভাড়া করলাম 20,000 টাকা দিয়ে, ও ঢাকায় নিয়ে নামাই দিবে। পরে ঢাকায় নিয়ে গেলাম, ঢাকায় নিয়ে চেক মেক করে দিলাম। এটার যে টোটাল কন্ট্রোলিং ইউনিট ছিল, এটাকে বলা হয় ইসিইউ বা ইসিএম। পুরা গাড়ির মেকানিজম আমাকে মস্তিষ্ক যেরকম ওই রকম, ওইটা হলো গেছে গা। এটা সারা বাংলাদেশে নাই। আনতে হবে কোরিয়া থেকে, না হলে কোরিয়া থেকে আনলে লাগবে 1.5 লাখ, আর চায়না থেকে আনলে লাগবে 30,000। তাহলে আমরা কোনটা আনবো? চায়নাটা আনাইছি 30,000 টাকা দিয়ে, চায়নাটা কাম করে না। 30,000 টাকা মায়ের আবার ফেরত দেব না। আচ্ছা, পরে ওরে কইলাম ঠিক আছে কোরিয়া থেকে ইম্পোর্ট করা যায় কিনা। কোরিয়ার থেকে আইনা দিল। টোটাল এই যে তার মার সবকিছু চেক করছে না, ওর কাছে যখন নিয়ে গেলাম মেইন সার্ভিস সেন্টারে, তার মার তো সব কাটা। ওকে দিছে স্যার আমি এই গাড়ির কোনোভাবে ওয়ারিং এর সাথে কানেকশন দিব না, কারণ আপনার গাড়ি যদি জ্বলে যায়, কই কি হয়েছে আমি তো জানি না, এত তার কোন জায়গায় শর্ট হয়েছে আমি জানি না, তো এই ফুল ওয়ারিং চেঞ্জ করতে হবে, দাম কত? 2,20,000। তাহলে আমি পরে 7 দিন পরে খাতির মাতির করে কইলাম যে এগুলো গুছান একটু দেখেন, এত টাকা তো সম্ভব না। পরে যাই হোক, ও গুছায় মুছায় টেপ মেপ করে সব গুছাইছে, গুছাই এসে পরে খালি ইসিএম লাগাই দিছে, ওইটার ওয়ারিংটা চেঞ্জ করতে হয় নাই। তারপরেও টোটাল বিল আইছে 2,20,000 টাকা। কত হয়েছে? এডিটে দিছি কত? 1,000, 2,000, 3,000, 5,000। ওরা যদি ঠিক করতো তাও দিতাম কত? 5,000, 10,000। এখানে জায়গা মতো গেছি, কত লাগছে? 2 লাখ। তাও করতেছি ভাই তুমি ঠিক করে দাও। তাহলে আমাদের জীবনে যদি আমরা মূল্যবান কাজ শিখতে না পারি, তাহলে আমরা নিজেকে মূল্যবান করতে পারবো না। আপনার মূল্য ততটুকুই যতটুকু আপনার কাজের মূল্য আছে। আপনি বাড়িতে বসে বসে দেন 2টা বিদ্যুৎ বিল, একটু বাজার করে দেন, আছে না অনেক আমাদের সোসাইটিতে তো অনেক বেকার ছেলে মেয়ে থাকে আমাদের, আমরা জানি। যখন এতটুকু কাজ করে তখন সে অবমূল্যায়িত হয় ফ্যামিলিতে। এটাও গুরুত্বপূর্ণ, বাট এটাই তো কোনো টেহা আসে না। দিন শেষে মূল্যায়ন, কোন কাজটার মূল্যায়ন হয়? সোসাইটির সামাজিকতা যদি আপনি দেখেন, দেখবেন যে কাজে টেহা আসে সেটাই আমরা মূল্যায়ন করতেছি, তাছাড়া মূল্যায়ন করতেছি না। তাহলে দেখেন এই যে এত আলোচনা করলাম, এর বিষয়বস্তু কি ছিল? যে আমরা আমাদের দক্ষতা বাড়াইতে পারলে একমাত্র আমাদের বেতন বাড়বে, ইনকাম বাড়বে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। দ্বিতীয়ত হচ্ছে বাঙালি কমিউনিটি আবার কি করে, যখন তার দক্ষতা থাকে না, যোগ্যতা থাকে না, তার মধ্যে আবার একটা দক্ষতা খুব বাড়ে। এটা কি জানেন? এই হুজুররা কইতে পারেন কি বাড়ে? হিংসা বাড়ে, হিংসা। মানে আমার ওজন যদি হয় 60 কেজি, আমার হিংসার ওজন 6,000 কেজি। কি সত্যি কথা না? অদক্ষ অযোগ্য লোকের হিংসা বেশি, অদক্ষ অযোগ্য লোকের হিংসা বেশি। এটা হলো সব সময় সত্য কথা। যদি আপনার মধ্যে হিংসা গ্রো করে যে আমি তো হিংসুক হয়ে যাচ্ছি কিনা, যদি নিজেকে মেজার করতে পারেন, তখন দেখবেন যে কারণে আপনি হিংসা করতেছেন ওই জায়গায় আপনার যোগ্যতা নেই। সত্যি কথা না? আপনারা মিলাইয়া দেখবেন। এই যে আমরা জাতিগত ভাবে বাঙালি জাতি যে আমরা বড় হইলাম, আমরা তো একটা সোসাইটির মধ্যে বড় হয়েছি, আমাদের পরিবার ছিল, আমরা এতগুলা মানুষ সবাই আলাদা আলাদা, কারোর সাথে কারোর মিল নাই। যে যে জায়গায় বড় হয়েছে ওই অনুপাতে তার একটা মানসিক গ্রোথ তৈরি হয়েছে। আচ্ছা, এই জায়গাগুলো থেকে যায় যখন সৌদি আরব যে আসে, আমরা শুনি একটা রুমে 7 জন থাকে, বেতন পাইছে, একজন চুরি করে লয়ে পলাইছে, হয় না এরকম? তাহলে এই মানুষটাকে আদৌ মানুষের মধ্যে পড়ে?
এই ধরনের আচরণ কোনোভাবেই করা যাবে না। দেখেন আমরা প্রত্যেকেই পুরুষ মানুষ, ঠিক আছে? আমরা পৃথিবীতে আসছি, জন্মগ্রহণ করছি, বাবা মার মাধ্যমে আসছি, আমাদের বউ পোলাপান সন্তান আত্মীয় স্বজন আছে না? আছে। কিন্তু আমি কিন্তু একা, প্রত্যেক প্রবাসী একা। একা কেন? এদিক থেকে ভিডিও নেন, ফ্রন্টের থেকে নেন। একা কিরকম দেখেন, এই প্রবাসী যখন বিদেশে যে মারা যায়, তার লাশ আনার জন্য যদি টাকা লাগে তার ফ্যামিলি দিতে চায় না। হয়তোবা আমরা ভাবতেছি আমাদের ফ্যামিলি এরকম না, আমার মা এরকম না, আমার বাবা এরকম না, আমার বউ এরকম না, আমার সন্তান এরকম না, কিন্তু যার সাথে এরকম ঘটে সেও কিন্তু এরকমই ভাবতো না? তাহলে আপনার সেকেন্ডের ভরসা নাই, আপনি অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে এই মানুষগুলাকে ভালো রাখতে চাইতেছেন, এটা কি কোনোভাবেই নৈতিক? আপনি যদি মনে করেন যে আরেকজনের ক্ষতি করে আপনি আপনার বউ পোলাপানকে ভালো রাখবেন, বা আরেকজনের টাকা চুরি করে আনে তাকে ক্ষতিগ্রস্ত করে তাকে ফাঁকিবাজি দিয়ে আপনার ফ্যামিলিকে আপনি ভালো রাখবেন, দিন শেষে কোনোভাবেই রাখতে পারবেন না। মধ্যে বসে আপনি নিজে বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন? ওই ফ্যামিলিও আপনাকে সাপোর্ট দিবে না। বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে এই যে এত ওলট পালট হলো না দেশ বইরা, এই ওলট পালটের শুরু হয়েছিল কোথা থেকে জানেন? এই কোরবানির ঈদে দেখছি ওই এক ছাগল, মনে আছে? এক ছাগলের দাম 15 লাখ। এই ছাগল কি হইলো, একজনের পোলায় যায় কিনবার চাইলো, 15 লাখ টাকা দিয়ে ভাইরাল হইলো। 15 লাখ টাকা ছাগল কিনবো, ওর তো কামাই টেহা না। কামাই করছে কিরা? বাপে। বাপে বিভিন্ন ভাবে টাকা পয়সা ইনকাম করছে, সেই টাকাতে সে আইছে কিনবেন। তাহলে দেখেন, পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না। আমরা যা করবো, এবং আমরা যদি ধর্মীয় ভাবে ভাবি, আল্লাহ পাক কি বলছে যে প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল ভোগ করতে হবে। কারোর কর্মের ফল কেউ ভোগ করবে না। তাহলে আপনি যে কর্মটা করতেছেন এটার ফল আপনি ভোগ করবেন। এখন আপনি মনে করবেন আমি আজকে ফাঁকিবাজি দিয়ে গেছি, দেখে নাই কেউ, বুঝে নাই কেউ, তার মানে এই নয় যে আপনি মাপ পেয়ে গেছেন। আল্লাহ একটা সুতা 19-20 নাই। আমরা হয়তোবা সাময়িক ভাবে আমাদের মতো করে মিলাই, কিন্তু এটার ধাক্কা যে কোথা থেকে আসবে, কোথায় যাবে, আমরা কেউ বলতে পারি না। আমাদের যে দেখেন, এই যে আমরা এত কথা বলতেছি, আমাদের সবার মধ্যে দুঃখ কষ্ট আছে না? এটা কি আল্লাহ দিয়ে গেছে? এটি আমরা নিজেরাই বানাইছি। আমরা নিজেরা কর্ম করছি, ওই কর্মের ফল হলো এগুলো। আমরা যে যে অবস্থায় আছি, যদি কেউ সুখে থাকেন তাও আপনার কর্মের ফল পাইতেছেন, আর যদি দুঃখে থাকেন তাও আপনার কর্মের ফলই আপনি ভোগ করতেছেন। দিন শেষে হয় কি, আমাদের মধ্যে দেখবেন, আমরা তো সবাই মুসলমান ম্যাক্সিমাম, আমাদের মধ্যে বিশাল অহংবোধ। শুক্রবারে 2 রাকাত জুমের নামাজ পড়ে কেউ, জাহের দিয়ে ঠুস করে ঢুহে ঠুস করে বাইরে পড়ে, পিছনে কেউ নাই, ওরে মা ফাঁকা। এতে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য সে যাচ্ছে, আল্লাহর হুকুম পালন করার জন্য সে যাচ্ছে। যদি কোনো মানুষের হুকুম পালন করবে, যদি ওরকম যায়, ওর পাশা পেছে লাঠি দিয়ে বাইর করে দিব, যে শালা তুই আইতাস আমার কাম করবে, তুই দোয়ানের চিন্তা করস, তুই বোর চিন্তা করস, তুই এই চিন্তা করস। এই জন্য কালকে একজন মনীষীর একটা কথা শুনছি, যে একটা ফুটবল খেলা যতটা কঠিন এবং গুরুত্বপূর্ণ, তার চাইতে কম গুরুত্বপূর্ণ ইবাদত। কেন? কারণ ফুটবল যখন খেলে তাও তার মনোযোগ দিতে হইব। মনোযোগ ছাড়া ফুটবল খেলতে পারবো? কিন্তু আল্লাহর ইবাদত করলে মনোযোগ লাগে না, তারপরেও সে করতেছে। বাইরে এসে আমি বিশাল কিছু করে হালাইছি, ও নামাজে যায় নাই, ও আকাম করছে, এটা কিল্লিগে করলো। এই যে মনোভাব, এটা কি করতেছে? আল্লাহ কি বললে? কোরআন হাদিসে বলছে যে যারা পরিমাণ অহংকার যার মধ্যে আছে তার ইবাদত। ওই হুজুররা কইছে না এই কথা, আল্লাহ নবী বলছে না, হাদিসে আসছে না এগুলা? যারা মানে একটা সরিষা পরিমাণও যদি অহংকার কারোর মধ্যে থাকে, তার ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। আর তুমি যে সেটা অহংকারী ভাব লইয়া বিশাল কিছু করে ফেলছো, দিন শেষে আল্লাহর ইবাদত শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতের মধ্যে রাখবেন না, আপনার কর্মই আপনার ধর্ম। আপনি কর্মের মধ্যে থাকবেন, অনেক যে চুরি করবেন, বাটপারি করবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, আল্লাহ আপনার আর বেচতে লয়ে যাব, এই বেচতের টিকিট কোনোভাবে কার্যকর হবে না। আপনি যদি টিকিট কিনতে চান কিনতে পারেন, তবে যাই দেখবেন রাস্তায় যায় হেরে গেট বন্ধ করা, এই টিকিট ইনভ্যালিড, ভুয়া টিকিট,
এই টিকিট কাজে লাগতো না। কাজে কোনটা লাগবে? যে তার নিজের আচরণকে সুন্দর করতে পারছে, সালাতের মাধ্যমে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারছে, সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা সবকিছু সে মেনটেন করতে পারছে, তখন একমাত্র আল্লাহ তাকে শান্তির পথে ধাবিত করতে পারে। আচ্ছা, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মুসলিম, সবাই বাঙালি, কিন্তু বিদেশে যায় সেরে আমাদের বদনাম হয়। কেন বদনাম হয়? কারণ আসলে আমাদের নৈতিকতায় আমরা ঠিক নাই, আমরা শুধু দর্শনধারী, আমরা শুধু দেখাইতে পছন্দ করি নাকি। আচ্ছা, তাহলে ওভারঅল আলোচনার যদি আমরা সারমর্ম করি তাহলে আমরা বুঝতে পারি বিদেশে যে লোভ করা যাবে না। আমি শিক্ষিত, আমি ইন্টারমিডিয়েট পাস, আমি অনার্স পাস, অহংকার করা যাবে না। তাহলে লোভ বাতিল। আমি যাই সেরে বিশাল টাকা কামাই করবো, বাড়িতে লাখ লাখ টাকা পাঠাবো, আর বাড়ি বিল্ডিং হইতে থাকবো, এই চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে কি, আমি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসছি, এখানে আমার টিকে থাকতে হবে। যদি আমি টিকে থাকতে পারি 6 মাসের মধ্যে আমার মধ্যে ভাষা গ্রো করতে থাকবে অটোমেটিক। দেখেন, এই যে আমরা কি ভাষায় কথা বলি সবাই, এই ভাষায় একজন যদি সৌদিয়ান রাইনা দেন, সে বলতে পারবে? এই ভাষা ওর কাছে কি সহজ মনে হবে? তাহলে আমাদের ভাষাটা ওদের কাছে কঠিন, ওদের ভাষাটা আমাদের কাছে কঠিন। তাহলে শিখতে অবশ্যই সময় লাগবে। তবে এই সময়ের মধ্যে আপনার প্রাইমারি স্টেজে 2টা নির্দেশনা আমার থাকে। একটা হচ্ছে গুগল ট্রান্সলেট, ওই যে বোর্ডে লেখা আছে দেখছেন, প্রথম লেখাটা গুগল ট্রান্সলেট, দ্বিতীয় কি আছে? গুগল ম্যাপ। এই 2টা ফাংশনই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনাদের সবার অ্যান্ড্রয়েড মোবাইল আছে না? এই 2টা ফাংশন যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে বিদেশে যে আপনাদের বিপদের সম্ভাবনা কমে যাবে। কারণ গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি কথা বলতে পারবেন আরেকজনের সাথে। আপনি বাংলায় বলবেন, এই ট্রান্সলেটর কি করবে? ওই আরাবিয়ানকে বা একজন দোকানদারকে, একজন ট্যাক্সিওয়ালাকে আরবিকে বলে দিবে। আবার সে যেটা আরবিকে বলবে সেটা আমাকে বাংলায় এই ট্রান্সলেটর বলে দিবে। তাহলে ইমার্জেন্সি কমিউনিকেশন গুলা করা আমাদের জন্য সম্ভব হবে। দ্বিতীয়ত হচ্ছে কি, যে আমরা যেহেতু টাকা ইনকামের জন্য বিনিয়োগ করতেছি, এটাও আমরা নরমালি, আপনি একটা দোকান দিবেন 5 লাখ টাকা খরচ করে, আপনার চালান আস্তে আস্তে কাটবো। এই মাসে হয়তো বা মাল বেচতে পারেন নাই, 2টা মাল পৌঁছে গেছে, না হইলে কেউ বাকি নিছে, এরকমই তো। কিন্তু বিদেশের বিষয়ে কি, আপনি টাকা দিয়ে দিছেন, যায় পৌঁছাইছেন, আপনার সব টাকা ভ্যানিশ, আপনারা কোনো টাকা অবশিষ্ট নাই, কোনো মাল অবশিষ্ট নাই। শুধু কি হয়েছে, আপনার অবস্থানটা এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় নিয়ে বসাই দিছে। তাহলে এই জায়গার প্রোডাক্ট কি, এই বিজনেসের প্রোডাক্ট কি? প্রোডাক্ট আপনি নিজে। তাহলে এই প্রোডাক্টের যত্ন নিতে হবে, যত্ন নিতে হবে না? এই প্রোডাক্টটাকে আরো ধারালো বানাইতে হবে। আপনার প্রবাসীরা ম্যাক্সিমাম এই সোসাইটি থেকে প্রোডাক্টই বানায় লাইছে। কারণ প্রবাসী দেশে ফেরত আসলে বাদে কবে যাইবে তুমি, কি তাই না? তো কবে যাইবে? আপনারা ওই যে কলুর বলদ নাটকটা দেখছেন না, যে আসলে একজন প্রবাসীকে আমরা টাকার মেশিন বানাই ফেলছি, যে সে সারা জীবনে শুধু আমাদের টাকা দিতে থাকবে। একটা টাকার ক্ষেত বানাইছি আমি, লাখ 5 টাকা একবার দিছি, একটা টেহার ক্ষেত হয়ে গেছে। এই ক্ষেত থেকে কি হবে? খালি ফসল হইতেই থাকবে, হইতে থাকবে। কিন্তু গাছ যদি বাইসে না থাকে তাহলে কি ফসল থাকবে না? এই গাছটাকে বাঁচায় রাখতে হবে। বাঁচায় রাখতে গেলে কি করতে হবে? যখন আমি বিদেশে যাব আমার স্বাস্থ্যের যত্ন নিতে হবে, নিতে হবে না? দ্বিতীয়ত কি করতে হবে? আমার আস্তে আস্তে দক্ষতা বাড়াইতে হবে। দক্ষতা যদি বাড়তে থাকে, আপনি ভাষা শিখছেন, এটাও একটা দক্ষতা না? আরবি ভাষা শিখবেন, এটাও একটা দক্ষতা। দ্বিতীয়ত আমি 5 লাখ টাকা খরচ করে গেছি, আমি 1 মাসে উঠানোর চেষ্টা করলে, 2 মাসে উঠানোর চেষ্টা করলে কোনোভাবেই পারবো না। এটাকে আমার প্ল্যানিং করতে হবে যে প্রতি মাসে যদি আমি 20,000 টাকা বেতন পাই, 25,000 টাকা বেতন পাই, প্রতি মাসে যদি 5,000 10,000 টাকা করে আস্তে আস্তে রিকভার করি, তাহলে 1 বছর 1.5 বছরে আস্তে আস্তে রিকভার হবে। আমি টেনশন করব না। কি করা যাবে না? এই টেনশন। আচ্ছা, আপনি টেনশন যে করা যাবে না কইলেন, এটা কি পাইলেই আপনি পারবেন? অটোমেটিক এসে পড়ে না? যখন অটোমেটিক আসবে, কেন আসবে, টেনশন কি, এটা কি কেউ জানেন? আমি যদি বলি টেনশন কাকে বলে, আপনি যে টেনশন করেন, টেনশন কাকে বলে, এই টোটাল হাউসে কেউ বলতে পারবেন টেনশন কাকে বলে? ধরেন এদিকে, ধরেন সবাই দেখান, কেউ বলতে পারবেন টেনশন কাকে বলে? দেখেন আমি বলি,
টেনশন হচ্ছে এমন একটা মানসিক অবস্থা, ওই মানুষটা যে পরিস্থিতিতে আছে তার সামনে কিছু বিপদ সে দেখতে পাচ্ছে, যার উদ্ধার হওয়ার রাস্তা তার জানা নাই। মানে টেনশন ওইটাই, যদি আমার জীবনে হাঁটতে হয় কোনো জায়গায় আমি আটকে পড়ি, ওই জায়গা থেকে বের হওয়ার কোনো পথ আমার নাই, সেটাকে কি বলে? টেনশন। যেমন আমার 5 লাখ টাকা লাগবো, ও জরুরি, বা আমার মনে করেন 50,000 টাকাই লাগবো, আমি বিদেশে যাইতেছি, এই 50,000 টাকা কই পাবো আমি জানি না, তখন এটা আমার জন্য কি টেনশন। রাস্তা জানা নাই, আমার ব্যাংক অ্যাকাউন্টে 30 লাখ টাকা আছে, তাহলে কি আমার এটা টেনশন হইব? তাহলে আমার রাস্তা জানা আছে, রাস্তাটা কই গেল? ব্যাংক অ্যাকাউন্ট। যখন আমরা ডেস্টিনেশন খুঁজে পাবো না, তখনই আমাদের মধ্যে কি হবে? ডিপ্রেশন কাজ করবে, টেনশন কাজ করবে। আচ্ছা, তাহলে বিদেশে যাওয়ার পরে আমরা কাজ পাই না দক্ষতার কারণে, আমরা যে যার মতো চলে যাচ্ছি। এই জন্য সৌদি সরকার কি করছে, এখন থেকে আর কোনোভাবেই অদক্ষ লোক যাইতে পারবে না। যদি অদক্ষ লোক যায়, বিপদে পড়ার লোকের সংখ্যা বাড়ে, ওভারঅল টোটাল বিজনেসটাই থমকে পড়ে। যে আপনি 5 লাখ টাকা খরচ করে গেলেন, বা 100 জন লোক গেছে, সাকসেস হয় 20 জন, আর 80 জনে কি হয়? কিছু ফেরত আসে, কিছু বিপদে পড়ে, টিকে মানে ঠেলা ধাক্কা খায়, আস্তে আস্তে টিকে যায়। এটাই তো বাস্তবতা। সরকার এখন কি করলো, যে যে পেশায় যাক, যে পেশায় তার ভিসা হবে, ওই পেশার উপরে তার ট্রেনিং নিয়ে যাইতে হবে, স্কিল ট্রেনিং। এটা করতেছেন কি, আমরা আপনাদের দক্ষতা দিতে পারতেছি না, আমরা আপনাদের সচেতন করতেছি, তাই না? কিছু ধারণা দিচ্ছি, 3 দিনের মধ্যে কি এটা সম্ভব না। তখন সরকার কি নিয়ম করলো, তাকামল নামে সৌদি আরবের একটা স্কিল টেস্ট অর্গানাইজেশন আছে। কি নাম? তাকামল। এটা সৌদি থেকে মেনটেন হয়, ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করবেন যে আমি এই কাজের উপরে সৌদি আরব যাচ্ছি বা যেতে চাই। তখন ওই কাজের উপরে বাংলাদেশে আপনার পরীক্ষা দিতে হবে, স্কিল টেস্ট দিতে হবে। এটাকে কি বলে? তাকামল টেস্ট। এই তাকামল টেস্টে মূলত ইন্টারন্যাশনালি পেমেন্ট করে আপনার অ্যাডমিশন নিতে হয়, বা ভর্তির বা অ্যাসেসমেন্ট ফি দিতে হয় $50, বা প্লাস মাইনাস, পরে রুলস রেগুলেশন চেঞ্জ হতে পারে। এই টাকাটা যখন পরিশোধ করবেন, বাংলাদেশে কিছু সেন্টার আছে, যেমন আমাদের কি শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এরকম বাংলাদেশে আমাদের এখানে তাকামলের টেস্ট দেওয়ার এখনো অনুমোদন হয় না, এটা প্রক্রিয়াধীন আছে, হয়তো বা সামনে আরো বাড়বে। তো বাংলাদেশে 12টা টিটিসিতে দেখলাম এখন পর্যন্ত এই তাকামলের টেস্ট দেয়া যাচ্ছে। আপনারা যারা সৌদি আরবের জন্য ট্রেনিং করতেছেন, হয়তো বা অনেকেই এই বিষয়টা সামনে আসতে পারে, আপনারা হতাশ হবেন না। আমরা আগে থাকতে বলে রাখলাম আপনাকে, ওইটার বিষয়টা কি, যে আপনি কোনো কাজ জানেন, আপনি মনে করেন ক্লিনার হিসাবে যাবেন, আপনি কি জানেন ক্লিনারেরও কাজ শিখার আছে না? আপনি মনে করেন বাড়িতে মাই খালারা সারা জীবন ঝাড়ু দিয়া ঝাড়ু দিছে, একটু গোবর লেপে দিছে, ওই ডোয়াটা একটু লেপে দিছে, সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কিন্তু যখন বহির্বিশ্বে আপনি যাবেন, ক্লিনিং বা ক্লিনিং ফ্যাসিলিটিস এর মধ্যে অনেক ধরনের ইকুইপমেন্ট আছে, টুলস আছে, তো সেইগুলো ভ্যাকুয়াম ক্লিনার, বিভিন্ন যন্ত্রপাতি আছে। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনি অবগত না, তখন বিদেশে যায় কি করবেন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না বা পারে না। এই জন্যই তো মানুষজন বকাবাজি খায়, বা ভালো ব্যবহার পায় না, ভালো বেতন পায় না, কাজ পায় না, চাকরি পায় না, ভাষা জানে না, ম্যানার জানে না, হয় না এরকম? আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আসছি, আমরা কার সাথে কেমন ব্যবহার করতে হবে আমরা জানি না, কার সাথে কি কথা বলতে হবে আমি জানি না, কোন জায়গায় কি পাওয়া যাবে আমি জানি না। যখন জানি না, তখন আমাদের কি হয়, দুশ্চিন্তা বাড়তে থাকে, নাকি আমরা নিজেরা দুর্বল হইতে থাকি। তো এই তাকামলের টেস্ট আপনাদের নিকটবর্তী আছে ময়মনসিংহ টিটিসিতে, কোথায়? টাঙ্গাইল টিটিসিতে, ঢাকায় আছে আমাদের বিকে টিটিসিতে, এরকম পুরা লিস্ট আছে। এগুলো আপনাদের এজেন্সি থেকেও জানাবে, প্লাস হচ্ছে আপনারাও চাইলে ওয়েবসাইটে দেখতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়ত, যখন আমি এই সেন্টার থেকে অ্যাসেসমেন্ট দিলাম, আমি কম্পিটেন্ট বা সফল বা সাকসেসফুলি কমপ্লিট করছি বা উত্তীর্ণ হয়েছি, তারপরে আমি ওই দেশে যাইতে পারবো, এবং ওই কাজটা করা আমার জন্য কঠিন হয়ে যাবে নাকি সহজ হয়ে যাবে না? তাহলে এটা কোনোভাবে খারাপ না, এটা আপনার ঝুঁকি কমায় দিচ্ছে না। আমার সন্তান বিদেশে যাবে, আমি 5-6 লাখ টাকা খরচ করলাম, কিন্তু সে বিদেশ যে টাকা ইনকাম করতে পারলো না বা ফেরত আসলো, এটা আমার জন্য কত বড় ঝুঁকি না? কিন্তু যখন আমি তাকে ট্রেনিং করায়
স্কিল ট্রেনিং করায় বিদেশে পাঠাইছে, তখন আমার টেনশন কম থাকবে না? আপনার টেনশনটা কমে যাবে না যে আমার যে কাম, এই কাম তো আমি শিখাইছি, ওনে যাই আমি যা দেখবো তার বেসিক ধারণা আমার হয়ে গেছে। যদি ওই কাজ ওই জায়গায় যে নাও পাইলাম না, তারপরেও কিন্তু আমার ভিতরটা শক্তিশালী যে আমি একটা কাজ জানি যেটা সৌদির নিয়ম অনুযায়ী আমাকে শেখানো হয়েছে, যে এই কাজ থেকে যদি আমার সুযোগ আসে আমি কাজটা চেঞ্জ করে আমার সুবিধা মতো কাজে যাইতে পারবো। সেটা 7 দিনেই পারবো, বিষয়টা এরকম না। যতদিন না হয় আমাকে যেভাবে কাজে লাগাইছে এভাবে আমি করতে থাকবো, একটা সময় না একটা সময় যে আমার সুবিধা মতো জায়গায় আমি পৌঁছাইতে পারবো। বাংলাদেশের কথাও যদি চিন্তা করেন, একদিনে কেউ সচিব হয়ে যায় নাই, একদিনে কেউ মন্ত্রী হয়ে যায় নাই, একদিনে কেউ শিল্পপতি হয়ে যায় নাই। বাংলাদেশে সম্ভব। একজন ব্যবসা শুরু করছে বাবার কাছ থেকে টিয়া নিয়ে, কি বসুন্ধরার এমডি হয়ে গেছে 7 দিনে, 7 বছরে, ভাই 1000 লোকের মধ্যে প্রত্যেকে এরকম হয়ে গেছে। তার মানে কি আমাদের দায়িত্ব হচ্ছে, আমি বিদেশে যা অনেকে ডিপ্রেশনে পড়ে যায়, আমি সহজ লাস্ট মেসেজ আপনাদের দিয়ে দেই, আমরা পুরুষ মানুষ, আমাদের ঘরে আল্লাহ পাক দায়িত্ব বাড়াইয়া দিছে না? আমাদের ছেলে সন্তান, বাবা মা, তাদের আহারের ব্যবস্থা করা, তাদের ভালো রাখা, তাদের দায়িত্ব আমাদের ঘরে দিয়ে দিছে। যখন দিল তখন নৈতিকতার সাথে কর্ম করে আমাদের সামর্থ্য অনুযায়ী, কিভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে ভালো রাখার চেষ্টা করব। অনেক প্রবাসী পিছন থেকে না সামনে থেকে না, যারা প্রবাসীরা দেখছেন তারা জানেন, কইলজা কাইটা দিতেছেন। প্রবাসীরা কইলজাটা কাইটা দেয় না, কইলজা কাইটা বেচা তারপরে টেহা দেয় ফ্যামিলিতে, কিডনি বেচা দেয়, মানে কিডনি বেচা দেয় মানে কাইটা দিয়ে দেয় তা না, মানে হে তার সর্বস্ব দিয়ে দেয়, নিজে না খাইয়া থাইয়া দেয়। নিজে খায় ডাইল ভাত, পান্তা ভাত, কোনোদিন রান্ধে না, কিছু একটা বনরুটি খাইয়া দেখি সময়টা পার করি। নিজের রান্না নিজের করতে হয়, আপনাদের প্রত্যেকের রান্না শিখতে হবে। ক্লিয়ার? রান্না না শিখলে কেউ বিদেশ যাওয়ার দরকার নাই। তো রান্না করে খাবার দাবার খাইয়ে নিজের অসুস্থ হলে সে নিজে ট্রিটমেন্ট নিয়ে তার জীবন যাপন করতেছে। যখন এই মানুষটা নিজের সামর্থ্যের বাইরে যে কাউকে খুশি করতে চাবে, তখন ওইটাও তার চিন্তা বা দুশ্চিন্তা বা ডিপ্রেশনের কারণ। যখন মানুষ তার ক্যাপাসিটির চাইতে বেশি কিছু কারোর জন্য করে, তখন তার ভিতরে আবেগের জন্ম নেয়। আমি আমার ছেলে মেয়ের জন্য এত কিছু করছি, আমি নিজে না খাই আমার বউগুলা বান্ধে খাওয়াইছি, কিন্তু তারা আমার সাথে এটা কি করলো, এই কথাটা সে কিভাবে করলো, এই কাজটা সে কিভাবে করলো, আমাদের কষ্ট দেয় না? তো প্রবাসীদের জন্য আমার সর্বোচ্চ মেসেজ, যারা প্রবাসে আছেন বা প্রবাসে আপনারা যাচ্ছেন, নিজের শরীরকে সুস্থ রেখে, ভালো রেখে, মানসিক সুস্থ রেখে যখন অন্য মানুষকে আপনি দায়িত্ব নিয়ে তাদের ভরণ পোষণ করবেন, তখন একমাত্র এই সমস্যার সমাধান হইতে পারে। দ্বিতীয়ত, যদি মনে করেন আমি না খাইয়া থাইয়া আমি সবকিছু দিয়ে তাদের ভালো করব, এতে কি হবে জানেন? তাদের ডিমান্ড অনেক বেড়ে যাবে। আপনার ভাই চাইবো আইফোন, আরেক ভাই চাইবো মোটর সাইকেল, বউতে চাইবো স্বর্ণের হার, বিভিন্ন জনের বিভিন্ন ডিমান্ড তৈরি হবে। আপনি সব ডিমান্ড ছাইড়ে দিবেন, লাস্টে হোকামারা খাইয়া বসে থাকবেন, ডিপ্রেশনে পড়বেন, আমাকে কাছে আসবেন, দিন ভরে কানবেন। এটা কি দরকার আছে? তাহলে আমরা অ্যাডভান্স বইলা দিলাম, আমাদের কি করতে হবে? বিদেশে যেয়ে সুস্থ থাকতে হবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে। যদি একজন মানুষ মানসিকভাবে সুস্থ না থাকে, সে কোনোভাবেই অন্য মানুষকে সুখী করতে পারবে না। এই যে আমি যে এতগুলা কথা আপনাদের কাছে বললাম, এত আলোচনা করলাম, যদি আমি নিজে ডিপ্রেশনে থাকতাম, কষ্টে থাকতাম, তাহলে কি আমি এতগুলো কথা আমি আপনাদের বলতে পারতাম? তাহলে আমার ওই চিন্তা কি করতো? এই আলোচনার মধ্যে বিভিন্ন ভাবে আক্রান্ত করতো। প্রচুর পরিমাণ প্রবাসী আমাকে ফোন দেয়। বিশেষ করে দেখেন, আমার ফেসবুক পেজ আছে এমডি মোরাদ হোসেন পিডি, ইউটিউবে আমার আইডি আছে এমডি মোরাদ হোসেন পিডি, এগুলা সার্চ করলে আপনারা পাবেন। এবং এই জায়গায় অলরেডি প্রবাসী আছে 8 থেকে 10,000। তাদের সাথে আপনারা শেয়ার, মানে কোনো বিষয় থাকলে বাদে তাদের সাথে আপনারা শেয়ার করতে পারবেন, বা আপনারা বিদেশে যে কোনো প্রবলেমে পড়লে আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন। আমার দর্শন হচ্ছে যে মানুষ যদি বিপদে পড়ে তার পাশে আমি দাঁড়াই, টাকা দিয়ে না পারি অন্তত একটা পরামর্শ দিয়ে। কারণ বিপদের সময় মানুষের বুদ্ধি থাকে না, কাজ করে না। একজন প্রবাসী আমাকে মাঝখানে ফোন দিচ্ছে সে সুইসাইড করবে। আমার লাইফে সুইসাইডাল যদি কোনো ক্লায়েন্টের কথা বলেন, সুইসাইডাল ক্লায়েন্ট পেয়েছি 100 থেকে 200, যে আমি আজকে রাইতে সুইসাইড করব। কেন সুইসাইড করবা? তার দুনিয়ার সমস্যা,
সমস্যা সুইসাইড তো সেই করে যার জীবনটা জঙ্গলে ভরে গেছে, কি সত্যি কথা না? যার জীবন ফটফটা পরিষ্কার হেকে সুইসাইড করবো যে? ওরে যদি মাইরেও ফেলাইবার চাই তাও কইবো টাকা পয়সা সব লয়ে যা আমার বাঁচায় রাখ। আর যার জঞ্জাল বাইরে গেছে হে কবে এই দুনিয়াদারি শখ আমার মিটে গেছে গা, এই দুনিয়াদারি আমার দরকার নেই। এই জঞ্জালটা কিভাবে তৈরি হয়েছে? তার দোষ গুণের কথা যদি বিচার করেন তার কোনো দোষ নাই, তার আছে আবেগ। কি কইছি বুঝছেন? মূলত প্রবাসীদের কোনো দোষ নাই, আছে কি বস্তা বড় আবেগ। এই আবেগের কারণে সে সুইসাইডাল হয়ে যায়, এই আবেগের কারণে সে বিপদে পড়ে যায়। আমরা পুরুষ মানুষ বিদেশের মাটিতে আসছি, কাজ কাম করব, টাকা ইনকাম করব, ইনকাম করতে পারলে তো আমি আরেকজনের দায়িত্ব নিব, ইনকাম না করতে পারলে আমি কিভাবে দায়িত্ব নিব? আমি ইনকাম করার চেষ্টা করব, দক্ষতা বাড়ানোর চেষ্টা করব, আল্লাহ চাইলে একমাত্র ঘটবে, না চাইলে ঘটবে না। ওভারঅল আমাদের মেসেজ হচ্ছে আমাদের দক্ষতা বাড়াইতে হবে, হিংসা কমাইতে হবে, অহংকার কমাইতে হবে, বিনয় বা ভালো ব্যবহারের পরিমাণ বাড়াইতে হবে, নিজের হাম মনে করা যাবে না। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন বা লাস্ট পর্যন্ত দেখছেন, আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে সম্পূর্ণ ভিডিও কেউই দেখেন, আমাদের সোসাইটিতে এখন এত পরিমাণ নষ্ট হয়ে গেছে, ভিডিও করা বন্ধ করে দিয়েছে, কেউ দেখে না। দেখে না কেন? সে রিলস দেখতেছে, সে ওইগুলাই দেখতেছে যেগুলা তাকে আনন্দ দেয়। সত্যি কথা না? আপনি প্রথমেই দুই হাই দেখবেন, রিলসের মধ্যে ঢুকছেন, শর্টসের মধ্যে ঢুকছেন, সিরিয়ালে খালি টানতেছেন, 2 ঘন্টা 3 ঘন্টা যাই করেন খালি উপরে উঠাই দিয়েছেন, উঠাই দিয়ে এর কোনো শেষ নাই। মানে যখন কোনো শেষ নাই, আপনার মস্তিষ্কটা কি করলো, ওটার ভিতরে যখন ঢুকাই দিচ্ছেন, ও খালি টাইনা 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 কি করতেছে, আপনার জীবন থেকে সময় নিয়ে নিচ্ছেন। এটা নিয়ে কালকে আমার ওয়াইফ একটা সুন্দর কথা বলছে। দেখেন, আমরা ছোটবেলায় সিনেমা দেখছি না, আলিফ লাইলা দেখছি না, দেখছি কিনা? এইগুলার ঘটনা কি আমাদের মনে আছে না? এখন কোন তো কয়টা রিলস দেখে কয় হাজার লাখ লাখ রিলস দেখছেন, 20টা রিলসের ঘটনা আমারে কোন দেখি কি দেখছেন বলতে পারবেন কেউ? সিরিয়ালি 20টা আপনি কইতে পারবেন না। তাহলে আপনি বুঝেন আপনি কোন প্রতারণার ফাঁদে ঢুকছেন। মেজার করেন আপনি যে আপনি মাসের পর মাস, বছরের পর বছর রিলস শর্টসের আপনি সময় দিচ্ছেন, কিন্তু আপনি কি মেসেজ পাইছেন? আপনি আমার 20টা মেসেজ নোট করে দেখান। অথচ আপনি 20 বছর আগে একটা সিনেমা দেখছেন, এটার ঘটনা আপনার মনে আছে? মনে আছে না? মেমোরি মনে আছে, সেখান থেকে শিক্ষণীয় কিছু থাকে, সামাজিক সিনেমা থাকে, আমরা নিজেরা কিছু বুঝার চেষ্টা করি, অন্যের কষ্ট দেখে আমরা নিজেরা কষ্ট অনুভূত হই, হয় না? এই জন্য রিলস শর্ট বাদ দিয়ে আপনার দক্ষতা বাড়ে, কোনো কিছু শিখার মতো থাকে, এইরকম মেসেজ দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করি। আর তা না হইলে ভবিষ্যতে আপনার জীবনে খুবই কষ্ট অপেক্ষা করতেছে। আপনার মস্তিষ্কটাকে আপনি অস্থির করে ফেলতেছেন, মস্তিষ্কটা কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। এইটারে যদি আপনি এখনই বন্ধ না করতে পারেন তাহলে কপালে খুব শনি আছে। এই জন্য আমরা লং টার্ম ভিডিও দেখব, শিক্ষণীয় কোনো কিছু দেখব, অনলাইনের সময় যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। আর যারা প্রবাসীরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদের এই ভিডিওটি, সবাই এই ভিডিওটি শেয়ার দিতে পারেন অন্যের মাঝে। এতে যারা বেকার আছে বা যারা ছেলে সন্তান নিয়ে বিপদে আছে, যে দেশে কর্মসংস্থান হচ্ছে না, বিদেশে পাঠাইতে চাচ্ছে, আমি আশা করছি এই ভিডিও থেকে তারা অনেক কিছু লেসন পাবেন এবং বাস্তবমুখী কিছু ধারণা নিজের মনের মধ্যে পোষণ করতে পারবেন, নাকি? তো সকলকে ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।